গুরু আমি বুঝিলে না তোর ভাবকালি কোন ফিকিরে ফকির সাজালি কোন ফিকিরে ফকির সাজালি রূপ সনাতন তারা দুহাই গৌরে গৌরের বাদশা রুচির ছিল তবে বাবা বিশ্ববন্ধু তখন আমাদের জন্মের আগে বাবা না স্বপ্নে দীক্ষিত হয়েছিল। তখন বনাশ্রী অবস্থায় ছিল, দাড়ি চুল বড় মাথায় বিশ্ববন্ধু তখন ওই অবস্থায় স্বপ্নে দীক্ষিত হয়েছে। এখন বীজমন্ত্র স্মরণ আছে, বীজমন্ত্র স্মরণ আছে যে দীক্ষা দান করছে বীজমন্ত্র, এটা তো গুরু পরম্পরা হিসেবে আসে, জন্ম জন্মান্তরে কার সাথে যোগাযোগ থাকে, তাই না? এখন উনি বিভ্রান্ত হয়ে গেছে, দর্শন হয় না, বাস্তবে দর্শন হয় না, কোথায় আছে, কেন দিকে যায়, তীর্থে যায়, ও তীর্থে যায়, কোন জায়গায় ওনার ই হয় না। পরিবেশ কি করে, তখন উনি ব্যবসা করতেন, প্রথম করতেন ডাইনীতি ব্যবসা, তারপরে কাপড়ের ব্যবসা করছেন পরে। তো ডাইনীতি ব্যবসা যখন করে তখন ওই আপনার বিশ্ববন্ধু ফটিক আসছিলেন উনি এই খেজুর বাড়িতে, ওই বিলাস আর কি কি যেন নাম আছে, তারা দীক্ষা নেওয়া। তখন ওই বাবা ওই দীক্ষা নেওয়ার জন্য ই করতেছে, ওইটা উনি অনেকে জানতেন যে ভাই এইরকম স্বপ্নে দীক্ষিত, কিন্তু বাস্তবে তো তার সাথে দেখা হয় না, যদি দেখা হয় তা ভালো, তাই অপেক্ষা করবো, হ্যাঁ, তারপরে দেখা হয়। এখন হাটে বসে বলে কি, বসন্ত আমরা গুরুদেব আনছি গোপালগঞ্জ থেকে, যদি তোমার ভালো লাগে যেতে পারো, তোমার নিমন্ত্রণ, অন্যদিন বৈষ্ণব সভা গুরুদেব আছেন, দেখো যদি তোমার ভালো লাগে সেটা তোমার মনের উপর। বলার সাথে সাথে ওনার মনটা কেমন কান গিয়ে বসে, যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব। তখন একটা মুহূর্ত মনে হয় যেন বৎস সময় আসছে গেছে। তখন উনি সকালবেলা আধা পিটি খেয়েই, তখন তো পথঘাট অবস্থা অন্যরকম ছিল, গামছা নিয়ে যাইতে হইতো, পথঘাট খুব খারাপ ছিল বিলং এলাকা তো। তখন এই বিশ্ববন্ধু ফটিক উনি ঘরের ভিতর একটা চাদর মুরগি শুয়ে রয়েছে, বিরাট পুরুষ তো, আর একটা লোক পাগল পাগল বলতো, কিন্তু বিশ্ববন্ধু শিষ্য নয়, উনি ছিল ওই সময় জমিদার পিরিয়ড তো,
উনি এক জমিদার নায়েব ছিল, কায়েস। উনি বিশ্ববন্ধুর বিরুদ্ধে একটা ভুল কথা বলছিল। হুম, বিশ্ববন্ধুর শিষ্য বাড়ি গেছে, দুইটা ধার, আর এক ধারে জমিদারের নায়েব আসছে খাজনা আদায় করতে, খুব খারাপ ভাষা গালাগালি করছে, স্ত্রীদের মারধরও করছে। তার বিশ্ববন্ধু ঘরের মধ্যে ছিল, উনি সব শুনছে, উনি আর যেতে পারে না কোথাও। হুম, ওই শুনছে এবং ওই মাঝে মাঝে দৃষ্টি বাইরে যখন তখন দেখছেও, কিন্তু উনি তো মৌন অবলম্বন করে আছে। পরবর্তী স্টেপে ওই যারা মারধর খেয়েছে তারা কিন্তু বিশ্ববন্ধু শেষ হলো, অন্য অন্য বাড়িতেও একটা শরীর। তখন বলছে যে আমি জমিদারের কাছে কেস করবো তোমার বিরুদ্ধে। আর কি কেস করি আমার জমিদার, আমি যে তার একটা নিজে খাবনা দেখাতে কি করে দিই। এখন আজকে বলছে যে ওই লোকটা স্মরণ আছে, একজন একজন মহামান্য কাছে ভীষণ ঘটে বসে আছে, উনি পারপার আছে। গুরুদেব, আমি আপনার গুরুদেব না হবো, আমার বাড়িতে একজন দিচ্ছে গুরুদেব, এখন অন্যায় ভাবে দেখেন এই জুলুম করতে আছে, আমরা কি করতে পারি? কারণ রাজশক্তির কাছে আমরা তো বরাভূত। তবে আমি গুরুদেব নাসির বান্দা, আপনি যখন আছেন, আপনি যা ঘটেছে আপনি একটা সাক্ষী দেবেন। কয় বাবা, আমাকে টানা কোনো বিষয়, আমি তো একজন সাধারণ মানুষ, আমার কথার কি মূল্য আছে? এটা রাজনৈতিক ব্যাপার, জমিদারের ব্যাপার। ওটা তুমি তার কাছে যে ভক্তি সহকারে বিনয় সঙ্গে বর্ণনা করো, দেখো কি করে, অবশ্যই একটা কাজ তোমার হবে না, আপনার দিতেই হবে, তাতে মরিবে যা পারো। উনিও নাচবেন, এখন ফটিক কেস করছে জমিদারের কাছে দিয়া, উনি উনি সাক্ষী এনে রাখছে। উনি কিন্তু জান না করে বলছে, যখন দিস তখন জান না, তখন জমিদারের কাছে যে সরাসরি বলছে আমার নায়ব এইটা করে তোমাকে। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে, তারিখ পড়ছে, তারিখ পড়ছে, এবার ফটিক কোথায় আছে খুঁজতে খুঁজতে তখন নৌকা বাইতে ওই লোকটা ধরছে ফটিকে। এখন জায়গাটা পা এটা জড়ে ধরছে, বাবা যেতেই হবে, আমার অন্তভাবে কি হবে। এবার আপনি যদি থাকেন, আমি আমার ভয় লাগে না, আমি মনে করি আমার অবশ্যই সত্য বিচার আমি পাবো। হুম, এখন বলছে তোমার সাক্ষী আনছো? কার আনছে? আমি ফটিক দেশে দূরে নৌকাই রেখে ওকে তো ওঠেই না। তাই যাই হোক কি অবস্থা, যদি প্রয়োজন হয় শেষে আর কি অনিচ্ছার পরও গেছে লোকটার সাথে, গেছে পর এখন বলে যেন ফটিক আসছে। তো ওই যে জমিদার, ওনার গুরুদেব গৌরানন্দ গিরি নাম ছিল, উনি তখন ওই বাড়িতে উপস্থিত আছে, বুঝছেন? এখন ওই আলোচনা করে উনি এক পাশে মৌন অবলম্বন করে এই জমিদার সাথে ছোট ছোট কথা বলে। হুম, ওইগুলো কানে, ওই কথাটা ফটিকের নামটা শুধু না কানে গেছে। হ্যাঁ, আমি বললাম, ফটিক কোন ফটিক? এখন বলে বাবা, আমাদের এই এলাকার এই তো দূরে কাছাকাছি একজন গুরুদেব আমার না আপনার বাড়ি যেই নাকি একটু খারাপ ব্যবহার করছে, এখন উনি আমার কাছে কেস করছে। উনি ফটিক উপস্থিত ছিলেন। এখন জমিদারে সে গুরুদেব বলে তার শিষ্যকে, জমিদার বলে, দেখো তুমি কেসটা করতে এখনই না, আর কোন ফটিক তুমি বর্ণনা দিতে পারো না, তবে সঠিক আনো। তখন গুরুদেব যখন বলে তখন বাদ্য শোনাইলে অনিচ্ছা যাও। এখন কিন্তু সে জমিদার ওনার ওই গুরু গোসাইদের করতে অগাধ ভক্তি ছিল, বিশ্বাস করতেন যে যেরকম হোক না কেন। এখন ওই গৌরানন্দগিরি নিজেই উঠে আসছে, আজকে নৌকার কাছে তাকাইছে, তাই দেখা যায়। তখন নিয়ে আসছে, দুইটা চেহার দিছে। কাকে দেখো, আমাকে যে চেহারাটা দেবা আমি তোমার গুরুদেব, ওই সমকট একটা চেহারা দেবা, এবং তুমি যাহা করবা সাবধান, বাবা সাবধান, সমস্ত অপরাধের ক্ষমা পাবা, কিন্তু এই যে আসছে ক্ষমা নেই, যদি ইচ্ছা করি ক্ষমা করে। তো কথাবার্তা যাহা কিছু বলো সাবধান। তখন উনি সত্যই উনি গুরুদেবের কথা অনুযায়ী উনি গুরুদেব বসাইছে। তখন বলছে ঝরঝর করে, প্রভুজি, এই আমার নায়েব এর বাড়ি গেছিল, কি ঘটনা করছে আপনি বলেন, আমি আর কের কথা শুনতে চাই না। কারণ সে গোবিন্দ গৃহ বসা,
এখন বলছি দেখো এই কথা তো আমি বলছিলাম, ওই বলুক ওর কথা, কেন আপনি বলুন। তখন বলছে বাবাজি আমি কি বলবো, এইটা এইটা শুনছেনি করেনি, এবং মারধরে চিৎকারও শুনছি, কিন্তু মারতে আমি দেখিনি, ঘরের ভিতর ছিলাম তো, লাঠি লোটা নিয়ে এটা একটা দৌড়দৌড়ি করছে, হুম, এটা দেখেছি, কিন্তু মার দিতে আমি দেখিনি। এখন এরা বলে মারছে, মারতে পারো, আমি দেখি না বাবা। হুম, এখন এই কথা যদি বলছে, ওই যে নায়েব, উনি এখন চোখ মানে রাগে লাল হয়ে গেছে, আর করে দিয়েছে পূজা পাশা পুরোটা কাজ তো সুন্দর অবশ্য। হুম, উনি একেবারে নায়ক, রাজা জমিদার সামনে কাছে বেশি হইতে পারে না, কিন্তু চোখ ডাক হইয়া ওনার দিকে তাকাইয়া বলছে আপনার এটা বলো ঠিক আছে, আপনি সাধু মানুষ। ফটিকে একবার মাত্র ওনার দৃষ্টি তাকাইছে, ওনার যে কঠোর দৃষ্টি রাখছে, উনি দৃষ্টি মাটির দিয়ে রাখছে। বাবাজি দেখো আমি এমন কোনো অন্যায় করিনি, আর মিথ্যা কথা বলিনি, আমি যা স্থূল দৃষ্টিতে দেখছি, যেটুকু দেখছি সেইটুকুই বর্ণনা করেছি, কিন্তু আমার দৃষ্টির আলে কি ঘটেছে আমি সেটা দেখি না। হুম, তোমার এজন্য আমার পর কঠোর দৃষ্টি করা উচিত নয়। হুম, উনি দৃষ্টি এই কথাটা বলছে গুরুনন্দ গিরি, ওখান থেকে সরে গেছে, উনি আর বসেন না। তার শিষ্যকে বলছে বা সাবধান, তুমি শান্ত হও, তুমি অবশ্যই তোমার বিচার করতে হবে, এটা আমাদের প্রাপ্য না, তুমি সঠিকভাবে বিচার করো, সাবধান। এই তো বলে চলে গেছে। এখন রাজা মশা বাঁচছে বিপদে, জমিদার মশা গুরুদেব এটা করলো কেন? তখন ফটিক ওই কথা বলিয়া নমস্কার এসে বসছে, এই নৌকে বসছে। হুম, আর এই গৌরানন্দগিরি বলছে বাবা আমার বাড়ি এখনই তোমার তোমার বাড়ি এখন ত্যাগ করতে হবে, আমার যেতে হবে। তখন সেই জমিদার কি করবে, তার খাজনা যা কিছু হয়েছিল কত বছর যেন মৌকুব করছে সে আমার সঠিক স্মরণ নাই, আর নায়বরে বলছে দেখো তুমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো, আমি বলছি তুমি আমার হইয়া যে কাজ করেছো আমি অপরাধী, আমি ক্ষমা পাবো কিনা জানি না, তবে আমি আগে ক্ষমা তো চেয়েছি, তুমিও ক্ষমা চাও যদি বাঁচতে চাও। আমার গুরুদেব যে আমার পরমার্ধ, সে স্থান ত্যাগ করে চলে গেছে, কিছু বলতে পারে না। হুম, চলে গেছে, তবে তুমি ক্ষমা চাও, আমার কিছু করার নাই, আমি তোমাকে শাসনও করবো না, কারণ এখানে যারা আছে তাদের শাসনে আমি চলি, ওদের উপর আমার কিছু করার নাই, তবে তোমাকে অনুরোধ করি। কিন্তু উনি আর কথা শোনেন না, উনি ওই রাজামশাই যেটি করবে নীরব রয়েছে, তাকে চলে গেছে, ফটিকে চলে গেছে, কিন্তু ওই নায়েবের চোখ যে লাল লালে, রাত্রে যন্ত্রণা হয়েছে। এখন তখন জমিদার যে ডাক্তার ডক্টর যাহা কিছু যা পরিবেশন যা পারে সব দেখাছে, কিন্তু যন্ত্রণা কমে না, আর লালও দেয় না, গুরুরের লাল হয়ে টকটক করে, যন্ত্রণা সুন্দর। আর নোজা কবিরা চা আনছে, অনুভব করেছে অনেক বৈষ্ণব ধর্মের ছিল, তো একজন বলছে কি, একজন বাবা আমি তো যা এটা আমরা আমাদের নিয়ম না, তবে তুমি আসছো, আমি যাহা বুঝি তোমাকে সত্য কথা বলবো। তখন সে তাকাই দেখে বলে কি আমার পক্ষে সম্ভব হবে না মহারাজ, এই যে অপরাধ করেছে আমার মনে হয় বৈষ্ণব অপরাধ, ডাক্তারদের যখন পাওয়া যায় না তখন আমরা সাধারণ মানুষ কি হবে, তবে যদি বৈষ্ণব অপরাধ হয়, যার কাছে অপরাধ করেছে সেটি ক্ষমা দেয় তাহলে বলে। এখন এইটা বলছে, এখন ওষুধ তখন ডাক্তার কোনো তাবেই করে না, হুম, যন্ত্রণায় দিক চিৎকার করে, ঘুমিতে কিচ্ছু পারে না, সবসময় খতরায়। ফটিক কোথায় আছে এখন? এখন খুঁজতে খুঁজতে ফটিকে শিষ্যমেলা পাইছে, এই যে আনছে, আনছে পাড়ায় জমিদার জোরহাত করে কয় কি ঠাকুর আমার এই অপরাধ, এখন আমার নায়ক আমার সব হিসাব ঠেস বন্ধ, আমার জমিদার লাগে উঠবে, যদি আপনি পূর্ণ করেন ক্ষমা করেন ওকে, ক্ষমার অযোগ্য। হুম, তখন আমি তো বাবা কোনো খারাপ কথা বলিনি, যা আমি দেখেছি সেইটুকু আমি বলেছি,
এতে আমার কিছু হয় না, আমি ওর পর কোনো রাগ করিনি। না না। আমার গুরুদেব বলছে, দেখো, ফটিকের চোখের দিকে কখনো তাকাইও না। সে যদি এইটুকুই বলেছে, এখন কি বলবে? তখন তার দিকে তাকাই রয়েছে। তখন বলছে, ও তাহলে আমি ওখানে গেছি এই জন্য ওরা তো চোখের দৃষ্টি সেইটাই যান, মনে তো করে সেইটা। অনেকে বৈষ্ণব পড়তে করেছে, কেমন মহাবৈষ্ণব এখন গুরুদেব। হুম আহ, যদি কৃপা করেন তাহলে হয়তো বাঁচতে পারেন, না বাঁচতে না। ডাক্তার তো অনেক দেখাচ্ছে, আমাদের চিকিৎসা হবে, কোনো কাজ হয় না। এরা 2 সপ্তাহ হয়ে গেছে। তখন ফটিক কি করবে? বাবা, এটা আমার ভুল হয়ে গেছে। আমি বলছিলাম আমি সাক্ষী দেব না, তাতে বেচারা কথায় আমি চলে গেলাম। যাক, একটু জল আনছে, এই চোখে থাকবে নিয়ে বাস। যাও বাবা, যদি আমার কিছু হয়ে থাকে তা আমি এটা নিয়ে গেলাম গোবিন্দের কাছে, গুরুদেবের কাছে বলে। হুম 2 ঘন্টা পর সব পরিষ্কার, কোনো জ্বালাবন্ত নেই। সেই লোকটা ওই চাকরি বাকরি সারিয়া বাড়িতে পোলাপান শিক্ষিত, বড় বড় বিরাট ধনী লোক। হুম আর ফটিকের ছাড়ে না, ফটিকের গুরুদেব না, সেই লোকটা এখানে বসা। কেউ যাইতে না ফটিকের কাছে। কে আগে লোবেঞ্চে প্রশ্ন করো, যদি কি জানতে চাও, তারপরে হাইকোর্টে যাবা, হাইবেঞ্চ যাবা। কিন্তু এই পাগলাটা বাবার দেখাই, মানে মনের আবেগে যাই পার তার কাছে, দেখে না ফটিকের কিনে দেবে। ফটিকের পূজা উঠে গেছে, উঠে কে বলছে, কিরে, মানে কত জন্মান্তরে পরিচিত, কত কাল ছোটবেলা থেকে, ভালো আছিস? মাথার ভাত দিয়ে দাঁড়িয়ে গেছে। বেশ। বাবায় তাকায়, দাড়ি চুল নাই। হ্যাঁ, এখন দাড়ি চুল থাকে যদি, সে অবস্থা এক দৃশ্য, আর দাড়ি চুল না এক দৃশ্য। তো মনে হয় যেন সেই রূপটা মনের মধ্যে ভেসে ওঠানোর ভিতর দেখে। তখন বলে কি, বাবা, আমি আপনারই মতো, কিন্তু দাড়ি চুল মাথায়, এক বনের কিনারে বসে আমি স্বপ্নে দীক্ষিত হয়েছি। আপনার কি দাড়ি চুল ছিল? তখন হাসতে পারছে। তখন এক শিষ্য করে বলছে, দিকে আসো। আসছে যে আমার এই ব্যাগের মধ্যে একটা ছবি আছে আমার বোন, ছবিটা আনছে। এই গুরু শিষ্যের মিলাম হয়ে গেল, তোমার বাবা তো পেয়ে গেছিস আবার আর কি। এই তারপরে ওই আসা যাওয়া, তারপরে বাবা বিবাহ করলো। বিবাহের পরে আর কি আমার বাবা প্রথম বিবাহ করছে। কোনো সন্তানাদি আসেনি, একটা বাচ্চা আসছিল, বাবা যুক্ত অভিশাপ দিয়া দিয়েছে। তারপরে বাচ্চা কাচ্চা আসে না। তারপরে উনি সাধু হয়ে যাবে, সংসার করবে না, সন্ন্যাস নেবে। তার মানে যে বর্মা, আমার বর্মা যে বাবা প্রথম বিবাহ করছে, সে মা তো পাগল, তুমি ছেড়ে যাবার সংসার। এখন আশ্রম আর কি, এখানে আশ্রমের একটু সৃষ্টি করছে আর কি। কারণ ফটিকরে পাওয়া যাইতেছে, আমার মা শুধু কান্নাকাটি করে, সংসার থাকবে না, চলে গেল। হঠাৎ ফটিক উপস্থিত, আসছে উপস্থিত, আসছে এবার তো মা ধোয়াছে, বাবা আমার কি করেন করেন, আপনার এই পাগল আমাকে মারকে মার না, আপনি যদি না কিছু না করেন তাহলে আমি পরিষ্কার এক্ষুনি আপনার সামনে গলা দিয়ে মারবো। কেমন পাগল হয়েছিস? আচ্ছা আমি তো আছি। হ্যাঁ, এখন কি? তখন বলছে, হ্যাঁ পাগলাই, বাবা আমি সংসার করবো না, সংসার করার জন্য বিবাহ করেছি, কিন্তু তোমার বিধা, খালি খালি এটা করবো কেন? এখন আমি তো অন্য চিন্তা ভাবনা রয়েছে। তুমি অন্য চিন্তা ভাবনা দেবে, সেটা আমার ব্যাপার, আমি বলবো তোমাকে। হম তুমি একটা কিছু হয়ে গেছে, কয় না বাবা, আমি তো আপনার নির্দেশে অপেক্ষায় বসেছি। তাহলে তুমি মাকে যন্ত্রণা দাও, কেবল সংসার করলাম, কোনো বাচ্চা কাচ্চা আসে না, আয় না তার এদিক করলাম, ত্রুটি তো তোরই আছে একটু, তা ত্রুটি আমি না করেছি, তারপর আসতে পারে। কায় বাবা আর নেই, যাচ্ছে আর মার কাছে বাচ্চা আসবে না, এই একটা সন্তানই ছিল, তোমার এই ক্রোধবশবর্তী নষ্ট করে ফেলেছে, চলে গেছে, কিন্তু এই মার দ্বারা বাচ্চা হবে না। তাহলে বাবা আমি আর সংসার করবো না। না, তোমাকে যেতে দেওয়া যাবে না, তোমার সংসারে থাকতে হবে, তুমি বিবাহ করো।
না বাবা, বিবাহ আমি করবো না, বাঁচতে পারছে না। কয়, তোমার মাথায় যত পরিমাণ চুল আছে তত পরিমাণ সত্য আমি ফটিক বাবা। তখন যাও, ওনার নির্দেশে উনি আবার বিবাহ করো আমার মাকে। সেই গর্বে আমরা আসলাম। আমার বড় ভাই একবার হয়েছিল, সে জলে পড়ে মারা গেছে। তারপরে ছোট অবস্থায়, তারপরে 2 বোন বড়, তারপরে আমরা 4 ভাই হয়েছি। তা এখন আমি 2 ভাই আছি জীবিত, আর বোনেরাও চলে গেছে। এই তৃতীয় আসন গত বৎসর এই 3 ভাই বোন চলে গেছে, এখন 2 ভাই আছে। ছোট ভাই ইন্ডিয়া, আমি এখানে। তো বাবা, আহ এই পূর্ব অঞ্চলে এই বসন্ত আর সুখ, পশ্চিমে এই সুখ বসন্ত দুর্গা, এখানে ওনাদের শোনা যেত। এটা আমাদের জন্মের আগের কথা ওনাদের ছিল। তাই যখন ফটিক এখান থেকে চলে যাবে, আমাদের জন্য আগে, অনেক আগে, তখন উনি যারা যেন প্রিয় শিষ্য, পরিষ্কার যাদের যাদের কৃপা করছে, গুরু আসনে ওনার কৃপা বসানো হয়েছে, তাদের তাদের প্রত্যেক গেছে, ফটিক গেছে, যে বলছে বাবা আমি তো এখানে থাকার চিন্তা নেই, আমি পয়সা চলে যাব। কেন বাবা? শিষ্য কেন? বলছে যে বাবা, এটা এই মাটিতে থাকা যাবে না, এই দেশটাকে, এই মাটি অনেক হানাহানি মারামারি হবে, অনেক প্রাণ বিসর্জন হবে, বহু রক্তের হোলি খেলা হবে। তাই আমি যাচ্ছি এখন, তোমার আমার প্রিয়, এখন আমি তোমাদের নিয়ে যেতে চাই, চলো। ওই কেন ডাক্তার বলেন, এই সভ্য সেন বলেন, যারা যারা বাবা কাছে, তখন বাবা আর আমার ঠাকুর দাদা জীবিত, উনি বাচ্চালেন কি, একদিকে গুরুদেব, একদিকে পিতা। আমার ঠাকুর দাদা একজন হরিভক্ত ছিলেন, তিনিও উঁচা লম্বা পুরুষ ছিলেন, পরিষ্কার পাক্কা শশার মতন, রাধাচরণ নাম। উনি বলছে, দেখো বসন্ত, তুমি আমার ছেলে, আমি স্বীকার করি, বাস্তবে স্বীকার করি, কিন্তু তোমার পূর্বে জমিদেবে আমি 3টি সন্তান, তোমার 3 ভাই লাভ করেছি। আমার বাবার বোন নাই কেন, আমার পিসিমা নাই কেন, তোমার 4টি সন্তান, 3টি সন্তান পাওয়ার পরও আমার মনোবাসনা পূর্ণ হয় নাই। তখন আমার ইষ্টদেবের কাছে আমি বলেছিলাম, এ প্রভু, এই পার্থিব জগতে সংসার দাবানলে তুমি আমাকে আরেকটি সন্তান দাও, এই সন্তান আমার মনোবাসনা পূর্ণ করতে পারে, হরিভক্ত। তখন আমি তোমাকে লাভ করেছি। আজ অবধি আমি তোমাকে কখনো নির্দেশ দিই নাই, বলেছি তুমি জিজ্ঞাসা করছো বাবা এইটা করবো, বাবা তুমি যেটা ভালো মনে করো সেইটা করো। এখন আমি জীবিত আছি, আমাকে ফেলে যাবা তা সম্ভব হবে না। ফটিকের জোহাত কেন বলছি, আপনার সত্য, আপনার শিষ্যকে নিতে আসছেন, আমি কি করবো, আমার কি হবে? আমি তো ওর মুখোপানে তাকে জীবনযাপন করছি, কতদিন আছি জানি না। তখন বলছে, গুরুদেব এখন আমি কি করতে পারি? আচ্ছা বাবা ঠিক আছে, আমি ফটিক, চন্দ্র সূর্য যে আকাশে উদিত হয়, সৃষ্টি প্রক্রিয়া চলে, তা ফটিকের কথাও ঠিক থাকবে। সকালবেলা এখানে দাঁত মাজতেছিলাম, ফটিক নিমদাল দিয়া, গুরু শিষ্য 2 জনে। তখন ভিতরে বাড়ি, এখানে রাস্তাঘাট ছিল না। তখন ওই ফটিকের চোখের জল পড়ে গেছে, তিনি আসছে ওকে নিতে, ওরে ফেলে আমার যেতে হবে, ফেলে যেতে হবে, হয়তো সর্বদৃষ্টির থাকবে না, দেখতে পাবো না। আসলাম আশা করে, বসন্ত চলো। তো বাবা শুনো, হ্যাঁ আমি বলছি, আমি যখন এসেছি আমার আশা ব্যর্থ হবে না, ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। হয়তো আমি তখন থাকবো না জগতে। তখন অনেক কথা বলছে, গোপনীয় কথা, যে বাবা আমি আজ তোমাকে নিতে আসছি, হয়তো মার কারণে
অনেক কাজের প্রভাবে পড়বে, তুমি আমার কথা ভুলে যাবে। কিন্তু আমি তোমাকে যে আমি তোমার গুরুদেব, আমি তোমাকে আসছিলাম নিতে, এইটা তখন বলে বলে স্মরণ করাই দেবে, সবসময় অন্তর্গত দর্শন করবে আমি আছি, বিশ্বাস করো, তোমার যেতে হবেই হবে, আজ হোক কাল হোক, যেতে হবেই হবে। হয়তো আমি তখন থাকবো না, আমি তোমার অপেক্ষায় রইলাম। তখন এই একটু মাটিতে থুড়ি থুড়ি দিয়া ওই নিম ডালটু পড়ছে। বাবা, এই ডালটু তুমি একটা যত্ন করো, একটা বড় বৃক্ষে পরিণত হবে। এবং আমি যে বলে গেলাম, আমি যে আসছিলাম, এখানে যতদিন তুমি থাকবে আমার কথা পলে পলে তোমার স্মরণ করে দেবে। ওই কান্নাকাটি করছে, গুরুদেব কুলে বসকে, গুরুদেব কুলে বসকে, তারপরে গুরুদেব চলে গেছে। তারপরে একটু কোট বাইরে এসে উনি বেড়া দিছে। তারপর আস্তে আস্তে চেষ্টা বড় হয়েছে। ওনার জীবদ্দশা উনি কাউকে ডাল ভাঙতে দেয় না, দাওয়াইছে অনেক দূর গেছে। এখন তারপরে গুরুদেব চলে গেল, ওনার গুরুদেব। তারপরে যুদ্ধ বিগ্রহ হলো 70-71। তখন বাবা আমাদের নিয়ে আবার, তখন আমার 7-8 বছর বয়স, 13 জন আটকে গেছে ইন্ডিয়া। 2 বছর তবে স্বাধীন হলো, কিন্তু উনি আর এই বাবা এটা যায় না। বৃন্দাবন করছে কিন্তু নদী আর যায় না, তার হার মধ্যে ছিল। তারপরে আমাদের স্বাধীন হয়েছে, আবার চলে আসছে। চলে আসছে পর এটা হলো আপনার 71-এ আমরা চলে আসলাম, লবণরাজ সল্ট লেগেছিলাম। ওইখান থেকে বাড়ি আসার পরেই পর্ব হলো 3 বার পর পর ডাকাতি। ডাকাতে দাও পার খাইয়া এখান থেকে না বাবা, একটু বাঁচা যাবে না, ইসলাম কান্ট্রি হবেই, মুসলমানদের প্রভাব বেশি। তখনই কিছু টাকা পয়সা চলে গেল ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া যাইয়া অনেক প্রদেশ গড়ছে। শেষ মাস বনগায় আসছে ফিরগা। বনগা ওনার এক বন্ধু ছিল, মোল্লা পাড়াবাড়ি ইতেন হাদা, সে দেখা সে নিয়ে তখন ওইখানে জায়গা কিনছে, 22 কাঠা জায়গা, 3,500 টাকায়। ওই রাত্রেই ফটিক তার বড় ছেলে প্রনন্দ গোস্বামী তাকে স্বপ্নাদেশ করছে, প্রনন্দ আমার বসন্ত আসছে, বনগায় আছে, তুমি লোক পাঠিয়ে দাও তাকে আলো খায়। এখন বাবাই জঙ্গলে কিন্তু বাড়িটা জোন নিয়ে বদলা নিয়ে, তাই নিরম চেয়ারে বসা, তার কথাবার্তা জোনে কাজ করে। একজন নামের জন্য তার প্রনন্দ গোস্বামীর ওখানে বহু শিষ্য বনগায়, ভারত ভারত বিশ্বাস আর অনেকে বড় বড় যারা আছেন, বড় অনেক প্রবন্ধের শিষ্য করে যাচ্ছে। এখন একটা নামের দলে দান করতে করে ভিক্ষে করে অনেকে। তো এখন আসে, এখন বলে কি দেখো, আমি তো নতুন আসছি, সংসারে পাক নেই, জায়গা কিনছি, আমি বাবা তোমাদের কি দেব, পয়সা নিবা? ওনার নামেই করে। তখন যে বিশ্ববন্ধু বলকে ধরে দিয়েছে, এই খারাইছে বিশ্ববন্ধু। হ্যাঁ, তখন বলছে সেবা দিচ্ছে সবাই, বলছে দেখেন আমরা প্রমানন্দের শিষ্য, ফটিকের বড় ছেলে, আমার গুরুদেব আমার এখানে আসতে বলছে, আপনি বসন্ত আলাদা, আমরা সঙ্গে আসছি, আপনার যেতে হবে, আমরা সংবাদ দিতে আসি, গুরুদেব পাঠিয়েছে। তো ভাই তাই জানতো কেমন করে যে আমি এখানে আছি? তখন বলছে আমি তো কোনো সংবাদ দেই নাই, যোগাযোগও নাই, জানলো কেমন? ক্ষমা চা, ক্ষমা করবেন, বাবা বলছে দাদু গুরু স্বপ্নদেশ করছে। তখন বাবা কে দেখা, তখন উনি হ্যাঁ আমি যাবো। 3 দিন পরে উনি চলে গেছে নদিয়ায়, ওখানে দেখে ঠেকে আসছে, এই যোগাযোগ। তারপর আবার বাংলায় ফিরে আসলো। আমরা তো তখন বেশি বড় না, ছোট। আর তারপরে তো বাবা অনুষ্ঠান উনি অনেক আগেই ছিল, বিশ্ববন্ধু এখানে নির্দেশ দিয়ে গেছে, তিনি যা নির্দেশ দিয়ে গেছেন সেই প্রক্রিয়ায় সেইভাবেই চলতে আছে। তাছাড়া ব্যতিরিক্ত আমরা কিছু করি না। হুম, আর বিশ্ববন্ধু অনেক কিছু বলছে, সেভাবে দেখে গেছেন, এই তার ইচ্ছেই আসছি, তার ইচ্ছেই আমরা জগতে আসছি, ততদিন আছি, তার এই চিন্তা ভাবনা মানবগত সেটি নিয়ে বেঁচে থাকবে আশা করি। কতদিন রাখা যায় না। তো মনের যন্ত্রণার বহু তীর্থস্থান করছি, ভারতে অনেক জায়গায় গেছি। আহ এখন এই বিশ্ববন্ধু নির্দেশ 4 প্রহার কীর্তন।
এই 4 প্রহার কীর্তন আর এই জন্মাষ্টমী করতো, সেই জন্মাষ্টমী এই দুইটাই করতো। আর ওই লোক শিক্ষার জন্য ওই কবি জ্ঞানের প্রচলন ছিল। হুম। তখন বাবা যদি তোমার শান্ত থাকে দাও, তাদের ধর্মীয় কথা আলোচনা করে, বেশি শুনবে, অনেকের মনের আবিরতা কাটবে, কিছু জানবে, এটা ভালো, খারাপ নয়, লোক শিক্ষার জন্য দাও। তখন দিতেন, এখন আমরা সেটা বার্ষিক করছি। হুম। তো এখানে সরকার আসে না, আপনার বিজয় সরকার আসে না। আর বড়জনীতে আর সবারই এখানে পদার্পণ আছে আজ পর্যন্ত। বাকি নেই, এই লোক শিক্ষার জন্য এইটাই করে থাকি। আর এই জন্মাষ্টমী, এখন তো এই নগর কীর্তন করি বৈশাখে। হুম। এই 3টে অনুষ্ঠান বাবার বিভোগ স্থান করি। আর এই সাপ্তাহিক একটু অনুষ্ঠান পরিষদ হয় শুক্রবার শুক্রবার। এই এই পর্যন্ত আর লোকজন এখন একা পড়ে গেছে, বিভিন্ন মতবাদে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকৃতির। হুম। আর আমি প্রথম গুরুবাসন নির্দেশ থাকা সত্ত্বেও আমি যাইনি, বাবা বহুবার বলছে, কিন্তু মৃত্যুর পরে আর লোকজন ছাড়ে না। কোনো অল্প একজনকে আমি নাম জানাইছি। যখন আমি সাধারণ মানুষ, গুরু হওয়ার যোগ্য না, সে 2-3 বছর পর পর আমার ভালো লাগে না, ভক্তভাবে থাকা ভালো। একজনের ভাড়া নিতে হইলে নিজের তো অনেক সংখ্যা চক্রে আছে। হুম। জ্বালা যন্ত্র সংসার জ্বালা যন্ত্রণায়িত। হুম। এই আছি এখন। বাবা তো চলে গেলেন, তবে বাবা বিশ্ববন্ধুর কি কৃপা জানি না ছিল ওনার প্রতি। হুম। আমাদের এখানে কোনো অর্থের কোনো জমানো টাকা নেই, বলতে এই সময়কালীন শব্দ। একটা বড় একটা কিছু যদি টাকা করতে হয়, তার একটা কোথার থেকে টাকা পাবো, কি হবে, আসবে, এই এত টাকা পাবো, খরচা হওয়ার সম্ভাবনা আছে। অনুষ্ঠানে আসছে, ওই কালেকশনের কাছে দিয়ে দেবে, আমাকে বাবা নিজে একাই চালাতো, হাজারো লোকের খাওয়া দাওয়া করতো। হুম। নিজে অনুষ্ঠানটা চালাতো। শেষে যখন ওই ফসল আস্তে আস্তে ইয়ে হয়ে আসলো, আমরা বসে আসতাম, তখন আর আর্থিক ওনার আয় আয় কমে গেল, ব্যবসা বাণিজ্য কমে গেল। তখন এই শিষ্য বলেছে, বাবা একটু কালেকশনে যা যা ওই সময়কালে। হুম। ওই যা হয় তাই দিয়েছিল। আমার বাবাকে আমার বাবাকে আমার জন্ম এটা সঠিক জানি না, তবে যত সম্ভব সাধ্য সাক্ষাৎ ওনার দেহত্যাগ, বাবার একটা রোগ ছিল হার্নিয়া। তাই হার্নিয়ায় বহুবার ডাক্তার ইন্ডিয়া বসে, বাংলাদেশে বসে, ঢাকা বসে অনেকবার বলছে, এটা অপারেশন করেন, অপারেশন যায় না। এক ডাক্তার বলছে, দেখেন সাধু মানুষ, আমি আপনার শরীর চেহারা কথাবার্তা মনে হয় একজন সাধু মানুষ, তো আপনার যে বয়স আর আপনার যে শরীরে আপনার যে গতি, হার্নিয়া যে রোগটা, আপনি অপারেশনের যে রক্তক্ষরণ হবে, তাহলে আপনার সমস্যা দেখা দিতে পারে। এখন আপনার ইচ্ছে। তো বাবা হার্নিয়া করে নেয়, ওনার কোনো যন্ত্রণা ছিল না, এটা চাপ ব্যবহার করতো এই মাজায়। এখন ওনার বয়স 80, ওনার মৃত্যুর পূর্বক্ষণে আমার আমাকে বিবাহ দিছে 3 বছর পরে। আমার বাচ্চাটা হয়েছে কার্তিক মাসে, আর বাবা মাঘ মাসে। দেহ রাখার পূর্বে উনি বলছে, বাবা এখন তো হাঁটতে একটু কষ্ট হয়, তাই শিষ্য বাড়িতে একটু ঘুরে আসি, ঈশ্বরের ইচ্ছা কতদিন থাকবে জানি না, তো ভালো লাগে আমার মন। আমি বলছি, না বাবা আপনার যাবে, আপনি হাঁটতে কষ্ট হয়, আপনি শিষ্য বাড়ি যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি কথা বা একটু কথা বেশি বল, এটা কিন্তু বলি নাই, সবসময় কথা বলি। আর কোনো শিষ্য বাড়ি যাইয়া উপদেশ দিও, গীতা পাঠ করতে নাক ডাকে, তার মধ্যে গীতা পাঠ করতে।
কথা অতিষ্ঠ হয়ে যাবে, রাগ ধীরে যাবে, আমার কাছে বসবে, এত কথা বলবে। এটা ভাবিদের অভিশাপ। বিষ্ণু অভিশাপ কেন দিল? যখন প্রথমে বলে গেছে যে আমার মা যখন বাচ্চা আসে না তখন গৃহ থেকে যাবে, নিজের প্রস্তুত আছেন তার কাছে কথা বলেন, কথা বলে না তখন যে কোনো কাজের যদি খাস উঠলো, বড় মার কান্না নির্দেশে না কিছু জানি না, তখন কি আমাকে বাদ দিচ্ছি, একটা কিছু করবা, তুমি কথা বন্ধ করছো, আমার নির্দেশ ছাড়া আমি তোমাকে বললাম তুমি কথা না বলে থাকতো না, স্বপ্ন তোমার কথা এই পর্যন্ত বলছে। এই অভিশাপ হয়ে গেছে, কথা না বলে উনি থাকতে পারতো না, এত কথা বলতো মানুষ জ্বালা পাই যাচ্ছে, দৌড়ে তলায় ওনার কাছে আসতো না, এরকম ভালো কথা শেখা খারাপ হয়ে যেত। বলতো বাবা রাগ তো হচ্ছিস, বুঝ যখন না থাকে। তাই এখন বলছে যে বাবা তাই একটু শিষ্য বাড়ি ঘুরে আসে, মানে না আপনার ভ্যান ভ্যানিকে সব বসে নাকি, শিষ্য কাজকর্ম আছে না, আর যে কদিন আছে তখন বাড়ি পিতা থাকবেন, তো এখানে আমি বাসি না, তখন না যাই। আমি ভাবি যে আবার আমাদের সংসার অবস্থা, বড় ভাই পরে চলে গেছে, ছোট ভাই উপরে চলে গেছে, চলবে আসার পর বড় হয়ে একটা দুষ্টাইম বদমাসি করে গেছে, বাবার একটা হাত দিয়ে গেছে। সেটার সাথে বাবাই আর কি করেছিল, দিয়ে দিয়েছে, কেস খামি রয়েছে, সেটা হয়ে গেছে, ও আসলে এখন বলছে আমি ঘুরে আসি। আমি বলছি না বাবা আপনি যাইয়ে না, আমি নিষেধ করছি, না যাই। তা ওইবারই আমার শেষে সাম ছিল, ওইবারই বুদ্ধি ছিল, তার আর হাটে এখন ওই আসছে বিকেলে, গোসাই একটু হাটে যাবো আগামী দিন, অমুক জায়গায় টাকা পাবো, তুই টাকাটা যাই, তো পরে দেখে আসতে পারবি। হাটে যাবি? তাহলে বাবু আমার তো একটু হাটটা যাওয়ার ইচ্ছা, একটু দেখা করে আসবো নাকি, শুধু কয়দিন কি রাখে তো জানি না, একটু ইচ্ছা করে যেতে। তাহলে ল আমরা তো নৌকায় যাবো, নৌকে বান টানলে কিন্তু 2টা রাস্তা উপরে পারলাম, নৌকা টানবে নিতে। বাবা যখন বলছে এখন আর তো না করার ইচ্ছাই নাই, আচ্ছা আমি নিয়ে যাবো না আপনারে। আর উনি সকালবেলা আসছে, আমি যেন কোন কাজে গেছি, বাবা রেডি হইয়া এইখানে আসছে, সেবা দিয়েছে, এই মন্দিরে নেমে গেছে, সেবা দিয়ে ধরে তখন আমি আসছে। আমি বলছি আপনাকে বললাম যাইয়েন না, কয় না বাবা আসছে একটু। তখন এই যে দেখলেন আমার ঘরের পরিবার, আর বাচ্চাটা ছোট হয়েছে, কার্তিক মাসে, তখন বিছনায় বসে হাঁটে পারে মা করে রাখতো, মা এটা যে আবার উনি গরম জলে খেতেন, স্নান করতেন, ব্যবহার করতেন। এখন ওদের কাজে অন্য লোক নাই, ওদের নাতিস কাঁদে আর উনি বিছনা এটা দে ওটা দে, আমি কয়দিকে সামলাবো। আপনার এদিকে করতে হয়, ওদিকে আপনার ভাইদিকে কান্দে, আমি কি করবো? মা আমি তো এখন আমিও জ্বালা দিচ্ছি আর ভাইটিও কষ্ট পাচ্ছে, তা আমি কদিন বেড়াই আসি। না অত বেড়ান গিয়া বহু বেড়াইছেন, আর দরকার না, কার বাড়ি কষ্ট পাবেন, দরকার নাই, কষ্ট আমার হোক। কয় না আমার একটু আসে, সে বারবার কথা বলতে আসবেন কয় বাড়ি, কয় আবো শুক্রবার, সামনে শুক্রবার, বুধ বৃহস্পতি শুক্র তো বেড়েন গবে না, শিষ্যরা বাইলে আপনার ছাড়বেন, আপনি 1 সপ্তাহ বেড়াইবেন, আবার চলে যাবে, খবরদার আপনার ছেলে কিন্তু আমার গাই যাবে, কইছে বাবা যেন যায় না, তুমি থাকবো, আমি তো কমিটি যাই। এখন কাই না মানুষ শুক্রবারে আমি বাড়ি আসবো। তোনার বিশ্ব নির্দেশে ওনার সাধন ভজন যা কিছু উনি করতেন ওই শুক্রবারেই ছিল, বিশ্ব নির্দেশে সেইভাবে চলতেন। আগে কথাও বলতেন না শুক্রবারে, ওনার শিশুর অনেক কথা বলে নাই, এই উদ্দেশ্যে অনেক কিছু শুক্রবার তার মাংস। আর প্রথম দিয়া অনেক অনুষ্ঠানে প্রচলিত ছিল এই আশ্রমে, সাপ্তাহিক মাসিক বৈষ্ণব সভা ইত্যাদি। এখন শিষ্য বাড়ি গেছে, ও দিতে চায় বলে বসে আসছে, বাবার অবস্থা কদিন বাঁচে, আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই,
এখন 1 সপ্তাহ 15 দিন হয়ে গেছে। হুম, আমি বুঝি গালাগালি ওই যে দেখেন তোমার পোশাক আমি সংসার কাম করো তুমি, এবার ভিটে যাও। আমি যাই। এখন আইসে সংবাদ দিছে, বাবা আমি আসবো আনে শুক্রবার, বাড়ি আসবো আনে। এখন ওই শিষ্যবার দিয়া বর্ষান এটা ওটা চায়, আমি প্রতিষ্ঠা আরে শালার বসালারা, আমি এখন বুড়ো হয়ে গেছি না, আমি চাই তোমাদের কাজের সমস্যা বাজে এটা ওটা। কয় না বাবা কি কম, আপনি সারা জীবন খান, ভিক্ষা করে খান, তোমরা ছাড়া না বাবা ওটা বুঝি, আমি এটা ওটা চাই, তোমাদের কষ্ট হয়, কাদের ব্যাঘাত ঘটে, এই মায়েদের হয় বাবাদের হয়, যা সমস্যা তো আমার, এটা ওটা সমস্ত কিছু টানা হয়, আমাকে ধরে নেওয়া লাগে, হাঁটতে কষ্ট হয়, নামান গিয়ে লাগে, খাওয়ানো লাগে, যা আমি শুক্রবার দেশে যাব, শুক্রবার দেশে যাব। আর বাড়িও বলে গেছে শুক্রবার আসবো, তো মাঝে শুক্রবার গেছে, সেখানে আমি শুক্রবার দেশে যাব। কয় না বাবা আর আগে না। তা যে লোকটার বাড়ি গেছে, সে লোকটার বাড়ি শুনছি ফলশ্রুতিতে আমাদের তখন জন্মিল ছোট, কিছু বুঝি না আর কি। তখন ওই হরিসভা হয়েছে, খুব প্রার্থনা কীর্তন গান হয়েছে। তখন এক শিষ্য ছিল, পরিষ্কার হওয়ার মতোই দেখতে, শুদ্ধ আর বাসুদেব না, ওই ঘড়ি রেডিও সারত মেকা। এখন ওরই একটু মানে কুপান জ্ঞান লোক ছিল শিষ্য। এখন মানে কোপাইতেদের কখন আকাশে, কখনো পাতালে, কখনো নরকে। আর বাবা হাস আর গাধা, এই তুই কি বলিস, তোর কোনো মাথায় কিছু আছে? হ্যাঁ, তুই আমার কাছে জিজ্ঞেস করবি নম্র বা বিনয়ী ভাবে, জানার ইচ্ছা নিয়া চেঁচান গিয়া কর্কশ স্বরে এটা বলিস, এটা ভালো লাগে। তবু কিছু বলতো না, হাসতো একটু। মানে বলে গুরুদেব তাহলে আপনি এটা জানেন না, জানতো তোকে সেটা বলা যাবে না, তোদের হবে না, তোর করবে কি? তখন অনেক কাকার হাড় ভাগ কান গেতে পাহাড় অনেক যা, সেভাবে তো আসলি না সে যে কেউ, আর বললিও না কিছু, পাবি কি? তোমার দেহটা পাবি, আমার দেহটা পাবি। হম, ওইখানে ওই কথাটা বলছিল বাড়িতে রসিকা। আর জগদীশ ছিল, জগদীশের বাড়ি ছিল, জগদীশের বাড়ি নগরবাসী তারা ছিল। আমি বললে বাবা আপনার দেহটা পাবো, আপনার কাছ থেকে অন্য কিছু পাবো না। ওনার কোনো আর কোনো কথা বলে নাই। সেই বাড়িতে বসে তখন রাত 4:30 বাজে, ওনার পাশে এক মহিলা ছিলেন, শিষ্য বউ। কয় বাবা কিছু খাবেন? কয় মা হ্যাঁ একটু ক্ষুদা ঠেকে। তাই কি দেব বাবা রাত্রে? কয় মা ওইটা মিস্ত্রি দিয়ে গেছিল না, দেখবি শীতে না আছে নাকি? হয় বাবা আছে। তো মিস্ত্রি ওই মুখে দিছে, হাতের পার কামড়, বাবা আমার হাতের পার কামড় গান কান, তোর হাতের পার কামড় পারছে? হয়, উনি মিষ্টি খাইছে, জল খাইছে, তারপর কীর্তন করছে, আর সেও কাছে বসকে পারদের কীর্তন করছে, কীর্তন করে গিয়া আন্দায় রাত্র পয় আছে। আমি আমার কষ্ট হয়েছে বুঝি, তাই ওই পাহাড় দিয়া শো, উনি একটু ওই পাশ দিয়া শুইছে তার কাছে। উনি উনি কিন্তু কীর্তন করে বাবা আস্তে আস্তে, অস্পষ্ট হয়, উনি ঘুমাই নাই, গুরুদেবের করে অস্পষ্ট হয়। উনি বসে কি আপনি কম দিয়ে জ্বরাই যায়, তা কি কষ্ট না জ্বরাই যায়। হ্যাঁ, এখন হাসে হাসে কীর্তন করে অস্পষ্ট হয়, ভালো শুনে না সবাই। এখন কয়ে তোমরা আসো দিয়ে দিয়ে লোকজন আজ সবাই রাত্র পড়ে গেছে, এখন অস্পষ্ট হয় না। তখন উনি হাত
এই জবে বসছে, হুম, তাকাই রয়েছে, কিন্তু আর মুখ ঠুক লয় না। হুম, শ্বাসক্রিয়া চলতে আছে। এক ডাক্তার আনছে, হুম, ওই জায়গায় ভালো যে ডাক্তার নিয়ে আসছে। আসতে পর উনি বিছানায় বসছে, বলছে দেখো, আমি অনেক মৃত্যু দেখেছি আমার জীবনে, তবে আমার কিছু করার নাই, আর আমি কিছু দেব না, দিতে পারলেও দেব না। কেন এই লোক যদি অন্য মনস্ক থাকতো, পার্থিব জড়যন্ত্রণায় যদি ব্যক্তিবিরোধ থাকতো, তাহলে হয়তো সেইটাকে ভাবকে আমি দিতাম, কিন্তু যে অবস্থা আছে আমার পক্ষে সম্ভব না। তবে এই লোক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমি বিছনার পর আমি আছি বসে, আমি যাবো। হুম, এক মহাপ্রাণ তার চলে যাওয়া জগতে দেখা হতো অনেক ভাগ্যের ব্যাপার। উনি আর যান না। অনেক সংবাদ আসছে, এই আসতেছে এই আসতেছে। উনি 10 টা 51 মিনিটে দেহ রাখছে। হুম, তো ওইটা ওই যখনই বাবার কথা আর বলে না, তখন এই আমাদের দিকে লোক উড়ে আসছে। হুম, বেড়ে আসছে। আমি জন্মিয়েছি 26 জন বললাম জমিতে, আহ, এই যাবো জমিতে আর কি। তখন তাও ছিল তো খাইতো, তা ছিল নিয়ে একজন পাঠা দিয়ে আমি পাঁচ পাঁচ আসছি গামছা মেলা দিয়ে। হ্যাঁ, এখন আসছি, এর মধ্যে ওই দেখি ওই দাদা ধা ধা করে গাইয়া, কাবাডি দাঁড়া 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 আসছে। তখন মনে ভিতরে তখন এই যেন একটা কেমন দাঁড়া দাঁড়া আমি আসলো, দাঁড়াই গেছি। কি দাদু বলো সবাই কিরকম? কাবাডি সেবা দিয়ে, বুড়ি সেবা দিয়ে 2 জায়গা। কাবাডি বাবার অবস্থা ভালো না, ডাক্তার হিসাব। আর কোন চিন্তা ভাবনা নেই, হাঁটো। হুম, আমি বলছি তুমি সেবা দিলে দাও, আমি আসি কিন্তু। হুম, আসি কিন্তু দাঁড়া দাঁড়া, বাড়ির সরকার দেবে না, তুমি বাড়ি কইলে কো আমি আসি কিন্তু। এই হাত কে গেছি, আর শিশু চতুর্দিকে আসতো তখন বাবা, বোঝে প্রত্যেক বাড়িতে। হুম, কের কাছে কেউ দেখা হয় না। আমার মন মানে কেমন হয়ে গেছে, আমার যেতে হবে। আর সেটা লুঙ্গি করে আমার মাথা একটা গান আমি সামনে বাজছে। বাবা সে খুব প্রিয় ছিল, নবদ এখনো আছে জীবিত। হুম, উনি দিয়ে একটা বড় বিছানা বানকে উনি যেতে আসেন। এটা নবদা নাকি? হয় বাবার অবস্থা ভালো না, তোমাকে বলছিলাম যে 8টা যাও, কয়ে তো যাইতেই নাই, জমি লইছি পরিষ্কার করে পারি না, অনেক দিছালাম। এখন কই বাবার অবস্থা বললাম, কয় কি এই লোক আসছে, অবস্থা ভালো নাই, যাইতে আছে। উনি এই পথের ধারে ঘাট হালাছে, এই পারে মাটি মুটি লাগানি। ও, 2 ভাই গেছি, গেছি পর ওই বাড়ি করতে পারিনি, অবদা রাস্তার উপর বাইরে। সেই লোকটা বললো উনি আবার আমাদের এই বিশ্বন সম্প্রদায়ের ভুক্ত হয়েছে, এই সুকুমার দার শিষ্য, কি অরবিন্দ নাকি ওর নাম। উনি বলছে কাকা কি বলবো, কেউই তো হয়তো জগতে থাকবে না, হয়তো মায়ের কারণে, আপনার বাবার নেই, আমরা ছিলাম বিশ্রামের কাছে, 10 টাকা নোটে দেখা যাচ্ছে। তারপর তো ওই কাতরে থেকে গেলাম, চলে গেলাম, তারপর বাবা নিয়ে আসলাম। আসলাম পর এখানে বাড়িতে আছে, মানে আপনারা শুক্রবার উনি আসছেন। উম, চলে গেছে, ওনার কথাটা ঠিক আছে, দৃষ্টি ঠিক আছে। হ্যাঁ, তারপর ওনাকে এখন ওই সমাজের কথা আছে যে মাটি কে পাইতে পারে, আর কে দাহ ক্রিয়ার অধিকারী, কে জলে ভাসে, এটা নিয়ে এক প্রশ্ন সেখানে বলে দেখো, আমার আমরা তো সংসারী, তাই না? বিশ্ববন্ধু রেখে গেছে যেভাবে, এখন সমাজ, আমরা কোনো সাধু ভিতরে না, সাংসারিক জীব, সুখ দুঃখ তো সবাই আছে। আমরা গৃহতে কিনা আশ্রমবাসী হতে পারি না, কেন সংসার জগৎ আছে। তবে এটা আপনারা যেটা সমাজ থেকে যেটা আপনারা নির্দেশ দেবেন, সেইটাই সেইভাবেই হবে। সমাজের বিরুদ্ধে কিছু করা যাবে না। তখন এক এক পদে বলে যে দেখো,
সংসারে হলেও এটা তো অঞ্চলের সে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবার অন্তর্যুক্ত তিনি আছেন, হলেও আমরা তাকে আপন দেওয়ার যোগ্য মনে করি না। থাকুক, তাকে মাটি দেওয়ার আমরা ইচ্ছা। কেন যার নামাজ উনে, বিশ্ববন্ধু নামাজ উনি করে সব যে কোনো কথা মাথায় বিশ্ববন্ধু, ওই একটা কথা বিশ্ববন্ধু ঠিক ফিরে গেছে, চলে গেছে। আর সে বলছে উঠদিন যাবো, সে চলে গেছে। এখন অনেকে বলে দেখো ঠিক আছে মাটি দাও, তথাপি আমরা একটু আরো যারা গুরু গোসাই পদে আছে তাদেরকে জিজ্ঞাসা। তখন আপনার ওই পাশে একটা তারাকান্ত গোস্বামী ছিল, একজন গুরুদেব, তার শিষ্যর কাছে অনেক, মনোহর বাবু গোস্বামী আছে তার শিষ্য, তাদের কাছে গেছে। তখন বলছে যে এই অবস্থা, কয় দেখো আমরা তো সংসারী, আমার ঘরে দুটো সংসারী ছেলে মেয়ে জন্মাইছে, এই সংসার আমার গুরুবের করছে, গুরুদেবের নির্দেশ। তবে আমার মৃত্যু কি হবে জানি, তবে আমার মনে হয় তোমরা অগ্নি দর্শন করে যদি মাটি দাও, এক কাজে পরিষ্কার সে মাটি দেবা, সেটা আমরা বলবো না, সে তোমাদের ইচ্ছা, সমাজটা তোমরা দিতে পারো, এটা আমরা বাধা দেবো না। তোমাদের মনে ধুরকুচি থাকে তাহলে তাকে অগ্নি দর্শন করে, কিন্তু দাহ করিও না, এটা বলছে। সেইভাবেই ওনাকে এখানে রাখা হয়েছে। ওনার বাবা আছে, ওনার বাবা মারা গেছে, উনি এখানে সমাজের মন্দির দক্ষিণ পাশে তার সাইডেই রাখা হয়েছে। ওনাকে নাকি বিশ্ববন্ধুকে মোহিনী শক্তি দিয়েছে। তো এখন একটা গোপন কথা বাবা বলছে, বাবা উনি তখনকার সমাজের অবস্থাটা ছিল, ব্রাহ্মণরা তো প্রভাব বেশি ছিল, প্রাধান্য বেশি ছিল। ওই সময় দৃশ্য দেখা উনার মনে ব্যথা লাগে, রাগ হয়ে গেছে যে ব্রাহ্মণ এইভাবে আমাদের পরে উন্নত ছিল, যেটা বলছে সেটা মানিয়ে দেবো। উনি লেখাপড়া কিশোর শিখছে, উনি পুরীর দর্পণ আছে, ওই পূজা পার্বণ গ্রহণ করতে আছে, গ্রহণ যদি কিনগা আপনার অভ্যাস করছে। এখন পূজা করবে, এটা ওটা করবে, ফটিকের নির্দেশ না লাগে না গুরুদেবের কাছ থেকে, বাবা আমি তো এইটা মনে মনে করতেছি, বুঝে দিলে তো আরো ভালো হয়। ফটিক আইসে জিজ্ঞাসা করছে, কি বললে বসন, তুমি পুজো করবে? তুমি পারে তোমার গুরু পূজা গোবিন্দ পূজা দিতে, অন্য দেবতার পূজা, অন্য কিছু করবা, আমি তোমার মুখ দর্শন করবো না। এবার আমাদের গ্রন্থ নিয়ে গেছেন উনি, আর কোনো ঝাড়ফুঁক নাই, তন্ত্রবিদ্যার মোটে বিশ্বাসী না। তো বলছে বাবা তন্ত্রবিদ্যা আমি স্বীকার করি, এটা দিয়ে অনেক কিছু করা যায় সাময়িক ভাবে, কিন্তু মুক্তির আশা নাই। অনেক সরল প্রকৃতির লোককে তুমি অভিহিত করতে পারবা, তোমাকে ভগবান জ্ঞানে দেখবে, তা আটকে খাইলায়, কিন্তু বাবা বড় অপরাধ, এটা করা বাঞ্ছনীয় উচিত না। তুমি এভাবেই থাকো, তোমার মঙ্গল হবে। আর ওনাকে মুখ্য রস, মুখ্য মন্ত্র, এটা ওটা অন্য কিছু বলছে দেহ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, এগুলো ছিল অসম্ভবকে সম্ভব করা যায়। তা তুমি অসম্ভবকে সম্ভব যে করবা, এই সংসারে বসে মহিমা পাবা, বহু লোকের সম্মান পাবা, পূজা পাবা, এই আশা তুমি করো না। এই আশার জন্য এই মন্ত্র প্রয়োগ করিও না, তোমার আত্মরক্ষার জন্য আমি তোমাকে দিলাম। তুমি যদি অন্য কিছু ধন প্রতিষ্ঠা বহু লোক বাধ্য করবা, পারবা, হবে, যা বলবা তাই হবে, কিন্তু মুক্তির আশা নাই। তাই তুমি এক জন্মে বহু জন্মের কাজ করে যেও না। তবে হ্যাঁ প্রয়োগ করছে গুরুগিরি, এই তো এই নিরঞ্জন নাম নিয়ে বলুন, এই এখনো জীবিত আছে,
গুরুদেব, তিনি গুরুদেব, উনি হলো বিবেকানন্দের শিষ্য, নিরঞ্জন প্রফেসর। উনি একদিন কয় কি, প্রভুজি কত অপরাধের ফলে তুমি আজকে গুরুগিরি করছে, কত অপরাধের ফলে গুরুগিরি করছে। বাহ প্রভু, ভালো কথা, পূর্ণ কথা। এবার এখন শিষ্য বংশ থাকবে না, সংসার দাবালান অগ্নিতে শেষ হয়ে যাবে। এখন শেষ গুরুদেব আছে পাচ্ছে, গুরুদেব যদি রাখেন না, ভক্তাধীন ভগবান বিদ্যা ছাড়তে হয়েছে নিজেরটা দিয়া, নাই হবে না, আয়ু নাই, রাখতো বসন হয়ে কর, এখন এখনো যেটা নিজেরটা দিতে হয়েছে, তারপরে সেই মৃত্যু সময় লোক জীবিত হয়েছে, ফিরে আসছে, নিজেরটা নিজের নিজের ছেড়ে দিতে হয়েছে। এই দুইটা প্রয়োগ করছে, আর পারে না, পাওয়া যায় না এখানে, এই দুইটাই শুনছি। এই এখন এই জন্য আমরা ওই বিষয়ে যে যা বলে বলুক, যে যা যে গান গায়ে গান, আমাদের কোনো অন্য কোনো চিন্তা ভাবনা আসা নাই। ওই বিশ্ববন্ধু একমাত্র ওনার নির্দেশে জগতে আসছে, আর যতদিনে আসে, ভুল হোক ভালো হোক মন্দ হোক পাপ হোক পুণ্য হোক, ওই যথেষ্ট। একে দারু ব্রহ্ম বলা হয়। এত গোপন কথা বলা হয়েছে। এই নিম গাছের সাথে শ্রীকৃষ্ণ মিলিন হয়েছে, নরোত্তম গোস্বামী জীবনে দেখেন। এবং এই নিম গাছ ঋগ্বেদের দশম পরিমণ্ডলে 155 সূক্তে এই মন্ত্রটা অলক্ষণাশক। এই নিম গাছ এই জন্য এত শ্রেষ্ঠ, এত পুণ্যজনক, এত শক্তিশালী। বহু রোগ ব্যাধি ছায়া খুব ওই। এখন অনেকে আজকে কামনা বাসনা করে, পূর্ণ হয়, সন্তান নাই, ছেলে নাই, ছেলে চাও, কামনা করে দিয়ে যায়, ঘুর ঘুর করে বেড়ে। এখন আমরা কিন্তু যে কোনো করি না, আমরা ওই ওই যে একজনের গরু পালছে, দুধ খাবে, পানের তলে জিতে না, লাইতে কপাল ভাঙে দেয়, বান দেয়, আর পর লাভ দিয়ে ওঠে। বাড়ির ধারে আছে বিশ্ববন্ধু, যদি না লাগতে আয় তাহলে তোমার এই দুধ দিয়াম, লাগতে হবে গরিব আছে, দুধ দিই, দুধ কিসের দুধ এই করি, তুমি গাছে করে খাইয়ে ভাব দিয়ে দাও, আমরা অনেক কিছু শোনা যায়, আসে, কামনা করে, হয়। এখন আজকে তো ধরে, করবো কি করবে বলো, বিশ্ববন্ধের ভুলকে যাও, বলে ফল পায়, তারা কামনা বা হুকুম রাখতে দিয়ে যায়, এটা তো আর আমাদের কোনো নাই কিছু। তো এটা বাস্তব, অনেকে ভক্তি বিশ্বাস আসছে। এই আস্থানে বসে অনাদি সরকার বাবু আসছে, কোনোদিন আসছে না, বাবার নাম শুনতে। বড়জন তখন সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ না, অনাদি বিবাহ আসছে। আমার দেশীয় বাবার ছোট ভাই সাতলা গাড়ি, উনি তখন কবি সাজছে, কবি বেশ কবি। উনি বাবাকে বলতো, দাদা আমি তো এই পূর্ব অঞ্চলেই আমি একমাত্র কবি গাই, আপনার ছোট ভাই, তাই আশ্রাম আপনি দূরের তা কবি আর আনেন, মুই তো যে কথা বলতে পারি আসর দ্বারে আশ্রামটা বরে দেন, আপনার যারে কবেন আর ঘেনে গান গান, কয় ভাই তুই নিবি দেখতো না, কায় তুই তো গাছ কায়, তা দিলাম তোরে, তুই পয়সা কম বেশি নিবি না। উনি নিয়া ওই অনাদি বাবুরে পাঠাই দিছে, উনি কিন্তু কোনোদিন আসেন না বাবু, এই প্রথম হে খুলনাটা আইসে, নাম জিগিতে জিগিতে আইসে, অনেক বহু দূরত্ব জিগেছে, আসছে, তিনি আসেন নাই, তিনি আগে একটা টাকা মার গিয়া বাইরে রাখতে। এখন অনাদি তো ভালো নাম করা কবি গান, ও কাজটা ধরে না, বুঝছেন, আসছে কর, এই তো গান হবে না, একলা গান গীতে, এই তো মানুষের দর্শকের
বুঝলো? এই চাকা মালে এই গালাগালি হ্যান ত্যান বাবাই হ্যাঁ মারবে, আরে শালাল ফসলা টাকা খাইয়ে রাখ জায়গা, তুমি আইছে আরে 4 টাকা টাকার ভাত পাবাই নানান ধরনের মন্দির দোকছে একবার শ্রোতালে মারবে বাবা, আমি তো শুনে বাবা দাদা বসাই, আমার কি অপরাধ? আমি আসলাম আপনার নাম শুনকে বহুদিন ইচ্ছা আসবো এখানে, কিন্তু ভাগ্যকর্মে ঠাকুর দিলে এ কি পেলাম, আমার আমি তো কিছু জানি না। হুম, তখন কি করবে? তখন আপনি কিছু বলেন ফটিক, আমি তারে শুনছি। হুম, আপনি তার সে আশ্রিত, আপনি কিছু বলেন, আপনার অপরাধ আমার অপরাধ কত, আমি কোনো অপরাধ করি না। হুম, কাকে না, আমার এটা আমার কপাল, আমার ভাগ্যের ছিল, আমি ওকে দিয়েছি। আপনি আমার বাড়িতে আজকে অপমান হইলেন, অপদস্থ হইলেন। হ্যাঁ, এটা আমার এই প্রাপ্য ছিল, তাই না আপনার কাছে বলতেন। তখন তাই আমি কি করবো, বিশ্ব নির্দেশ দিয়েছে, আমি কোন রকম ভক্তি সহযোগে করি, কোন রকম উদযাপন করি। এখন সে কি করে তো সে জানে, আমি কিছু জানি না। ওই ওই দুই দুই জানি জড়াজড়ি করে বিশ্ব নিয়ে কাঞ্চে কাটছে, গান আর রইলো না। হুম, চলে গেল ওরাকান্দির মধ্যে এবার যে সেই অনুষ্ঠান। হুম, আমি শিষ্য কয় যে গান হয় না, কোষাই মন খারাপ, ওই ল মোরা ঠাকুর যদি বেড়াইয়ে ওই মনের ইটা কবে কায় কোষাই ল মোরা ওরাকান্দি যাবো, ল কথা বল তো নাটক হ্যাঁ শুনে ল ল গেছে, গেছেন থাকতে কোথায় ওরাকান্দি। হ্যাঁ, লোক তো অসম্ভব। এখন একজনে কয় কি, গোসাই ওই বেরি কবি গান ওই পাড়ায় বড় একজন আছে, সরকার 3 জন লন, মোর হাইনে গেলে ভালোই থাকতো না, এখানে তো সরকার আছে না আছে, দেখলে তো ওগুলো যত্ন করবে। আর আপনি আছেন, আমি কয় জানি, কইল চিন্তা করতে থাক, মনে করে যাই গেছে এবার দেখা যায় সব কাজে যেই দেখছে ওই সরকার 4-5 জন সরকার, 4-5 জন সরকারের বেড়ে আগে বড়জন এক লোক তো যায়, উনি ওই তেইজের বেড়া কোনায় বসা বড়জন, বড়জন চিনি না কিন্তু বাবারে আসলে কি তার 2 বেড়েছে বড়জন। তারপরে কেন বাবা যে দেখছে ওই কালু রাবেন যারা ছিল 17 বছর, টাইমকে ভিতরে নিয়ে বহাই যায় নাই, যারা আছেন সবাই সেবা দেয়। এই বড়জন গোড়াই বেড়েছে লোকটাকে দেয়, আসল মধ্যে এত সুনামটা লাগিয়েছে, একটা সেবাদি বুঝলি তো হয়, এনে কি সেবা দেওয়া জায়গা। বাবা এটা কি, এটা সৎ পাগল দেহ চাই কেউ, ও তো ভালো না বেশি, রাগ হয়ে কোনটা কি করে এটা এখন এই যে রবি, ওনার মাথায় তো চুল আছে। হুম, উনি তাও ধরতে বইছে লোকের ভিতরে, আমার বাদ বুঝে ইয়া চারিপুর যারাই দশ। হুম, আমাকে সর 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 কেন বলে সারেনি বুড়ে গিয়ে বইছে, চোখের জল ভিজে থাকবা, আমাকে এবার তুই কেরা সর ওঠ, বলো দেহ পাগলের ভাই কিনা আমার সবাই করে, সর এখন তার পরিষ্কার কর। হুম, কেন আর মাথার চুল দিয়ে ফিরিয়ে দেখা যেন রবি, আরে রবি তুই, কিন্তু বড় সব লক্ষ্য করে। আর ওই যারা সরকার আছিল তারা ওই রাজের ইঙ্গিত দিছে পাগল এরকম কয় এই, হুম, মানে পাগলের আশ্রিত ওই রবি অজেন গলা বন্ধ হয়ে গেছে, গান গাইতে পারে না, রবি সরকারের গান বন্ধ হয়ে গেছে, গলা কিছু হইবে না। আর পাগল এত কিছু করে সাথের গ্যাস গালাগালি দেয় কি, মানে অসভ্য গালাগালি। হুম, হাজার হাজার মানুষের ভিতরে একটা মানুষকে যদি সরকারের দিক গালাগালি দেয় চাকরি বিচারটা কইরা জন্মপতি এটা হলে হ্যাঁ পাগল বলবো তো কিছু আর খায় না, যান তিনি হিন্দু মানুষ আহিন দেয় বাবা বাচ্চা সিংহের দরজায় ঘা দিছে শালা বসালা, শালা বসালা। এখন অন্য পাগলরা কয় মানে তাই গাইনে রেখা, বাবা এখন কি করবো কি খাবে, আরে শালা বসালাই এমন জায়গায় আকাম করছে
যা দিই সব ফিরিয়ে আসে। এ শালা, কোন দার করছো আকাম? শালার সাথে আমার বায়না, আজকে গান হবে না, তোগুলা গান গাওয়া লাগবে। তো শালা লাত্তি হালা হালপা যাই না মামা বাবা, এই লাত্তি নাই গান যাচ্ছে ভাই। হ্যাঁ, ফানকির বাচ্চা কোন বিশ্বকালে হয়েছে আমি তার বৃষ্টি অসভ্য গালাগালি, যা শোনার মতো না, বুঝলেন? তাহলে অন্য সব ইংরেজ পাগল এই জায়গা আছে। আর ওনাদের তো পাগল রে ওই যাইয়াই কইছে পাগল আইয়া রবি করছে, আমি নাই দেখবেন নাই, মায়ের মায়ের খেয়ে নেই রক্ষা পাইছি, আমি আমার দম খাবাইয়া। এখন ভাঙছে, লোকজন সছে, এখন বাবারে কয় পাগল বাবাজি একটু দাঁড়াইতে হবে। বাবা সেবা দিয়ে কাকি পাগল কি বলেন? আমি যখন একজন অপরিচিত মানুষ, সাধারণ শ্রোতা, আমার আসলে হ্যাঁ ওই রবির জন্য একটু কিছু বলেন। পাগল আপনার পাশেই বলছে আমি কিছু করিনি, আমি কিছু জানিও না। আমি জানি তুমি কিছু করো নাই, তুমি কিছু জানো না, এটা আমি জানি। তুমি তো দাঁড়াইতে হবে। তোমার দেশি ভাই ও নষ্ট হয়ে যাবে। আমি অনেক গালাগালি করছি, যা বলেছি তা মানুষকে মানুষে বলে না। পশু খারাপ আচরণ করেছি। তুমি বাবা গুরু হয়েছে, তোমার অনুরোধ করে তুমি একটু জাগতে হবে। তারপর তুমি দাঁড়াও। আমি জানি, আমি শুনছি তুমি কার আশ্রিত। চার চোখের দিকে তাকাই কোনো কথা বলার কেউ সাহস পেত না, যে মিথ্যার কোনো আশ্রয় নাই। হম সেই পরমহংস তুমি ফটিকের আশ্রিত না। তুমি কিছু করো নাই জানি, একটু কেঁদেছো, ওই বলেছো না, তাতেই বাবা হয়ে গেছে। আমি অনেক কিছু করি গাধার জন্য, আমি যা করি সব ফিরে আসে। পাগলে নিজে কয় ওর জন্য যা করি সব ফিরে আসে। বাবা তুমি বলো, দাঁড়িয়ে বলো আমি কিছু করি নাই, একে আমি মুক্ত হোক। হম ঠাকুর আপনি করেন, আপনি বলেন, তুমি বলো তোমার গোবিন্দ গুরুকে স্মরণ করিয়া, তারপরে তোমার কাছে দরকার নেই। তুমি একটি বার বলো যে বাবা আমি ক্ষমা করলাম, বলো করবে। কিন্তু আরে বলছে হ্যাঁ পাগল, আপনার চরণ সিং বলছি, আমি ফটিকে গুরুদেব থেকে সারবো, বাবা কে ক্ষমা কর, যে আমার থেকে কোনো অপরাধ হয়। হ্যাঁ, এর পরেশের গান গাবি পাগল, এর পরেশের তুই গান গাবি। সেই পরেশরে রবি গান গায়। তারপরে হতে এইখানে রবি হাঁটতো এই মন্দিরে সেবা না দিয়া, এই গাছের সেবা দিয়ে কোলা কোলে দিয়া, তারপর মন্দির সেবা দিয়ে তারপরে গায়। যার জন্য রাস্তা। আর ভাইদের জমি দিয়ে দিয়েছেন, আর কেনা জমি মনে দিয়েছে। বিষ্ণু যখন কৃপা করছেন তখন টাকা পয়সা আজকে পারছে। উনি পরিশ্রম করছে প্রচুর। নিয়া মুড়ি গ্রিস করছে বরিশাল বসে। তখন জোরের মুহুরি ছিল, তখন ইনকাম করছে পয়সা, তার ব্যবসা বাণিজ্য করছে। এই প্রেসিডেন্ট ছিল। হুম এটা ওটা দেশ থেকে যেন স্কুল করছে, এটা ওটা করছে, ডাক্তারি করছে, এই গোসাইগিরি করছে, মাতুব্বরি হিদ্দি বিয়াক করছে না জীবনে ওটা বাদ দেয় না। বিসন্ধু সব করাছে, তোমার সংসারে রাখবো, তোমার যাওয়া লাগবে না কথা। অনেক ভাই গোবিন্দের কথা বলছে, তার ভক্তের কথা বলছে, শিষ্যের কামনা গুরুদেবের কথা বলছে। এখন এইখানে দোতলা ঘর উঠেছিল, বাড়িতে থাকে না, এইখানে দোতলা ঘর উঠেছে। এই পাশে ঘর ছিল, ওই শিষ্য আসতো, থাকতো, অনুষ্ঠান হইতো। এখন যে দোতলা একটা জমি নিয়ে ওই দক্ষিণ পাশের বাড়ি, অবনী বাড়ির নাম শুনছি না? অবনী বাড়ির নাম শুনে মারা গেছে যেন, এই মার গেনে গেছে। ওই ওই জমি নিয়ে একটা জমি নিয়ে সেই জমি সংক্রান্ত ব্যাপার ওনাকে ডাকাতি ডাকাত দিয়া মার্গে ফেলা ভাই, ওরকম একটা ডাকাত। উনি তখন এই জায়গায় থাকতো। ওই আমরা তো জন্মি নেয়, আমার একটা ভাই হয়েছে খালি,
তখন মা ওই বোন মিশে তার কত মাস 2 মিশে এরকম বয়স ওই সময়। ওই দোতলায় বলবে ডাকাত আসছে 1 লাখ বার আসছে, কেন পাইছে সারা ধান্দা খুব। এখন দেখা জানি কেমন একটা শক্তি ছিল, শক্তি ছিল, প্রচুর শক্তি ছিল, 4 পর্যন্ত রাখতে পারত না। আর গায়ের রং ছিল একেবারে হলুদ। আর আমরা তো খাটো, বাবা লম্বা চড়া, আমরা একজন হইল ভাই, মা একটু খাটো ছিল আমাদের। এইটা আমরা ভাইছি। এখন ওই ডাকাইতে আসলো, আর বর্মা, আমাদের বর্মা উনি কাছে ছিলেন, উনি বাঁচাইছে। কোপ মারছে বাবার গাল পা, উনি কোপ এইভাবেই ধরছে, এই কাটকে এইটা মাথাইছে। হ্যাঁ পর দিতে ঘিরির কর কোপ, উনি মাথাও কিছু নাক কাটকে ফুল গিয়েছে। হ্যাঁ, এই চোখের এইটা এটা নাক, এটা ওই পাশ করে এটা উপর গেছে। বাবাই দেখেছেন ওর তো মার গেল, আমার লেগে দাবা ধরে গেল, মানে চাপকে ধরে আমার বলি যাও। তখন আর পারে না শিক্ষায় বাবা, আমি যত বলা বলি করুন তত কোপ খাম, কিন্তু মরার মতো বুর্গে থাকলে না বাঁচতে পারে। তখন ওই ওনার গুরু স্মরণ হয়েছে। কিভাবে স্পষ্ট আমি দেখছি, আমার লজ্জার দৃষ্টি এখন আছে, আমি ভুলিনি। বুঝলে, বাঁচতে তো পারবো না, তুমি কোথায়? এ কথা বলছে কোথা থেকে একটা ছায়ার মতো মূর্তিই যে বিশ্ববন্ধুর ওই ধ্বনির মতোই শুনছি। হ্যাঁ, বিরাট কি খড়গ নাকি দাঁড়িয়ে রয়েছে, ডাকাত কাঁপতে কাঁপতে এই দোতলা তার নিচে পড়ে গিয়ে আছে। হ্যাঁ, তারপর পরীক্ষা রইলাম, রক্ত প্রতাপ পরে এবার লোকজন আসলো। পরে জলের দিনে তো চল তো নৌকা ছাড়া কোনো পথ ছিল না, কিন্তু ছোট নৌকে আছে, ডাকাতরা বাইরেই জায়গায় আউগা লেজা কালি মারে, কিন্তু নিজে সে নৌকা গেছে পরীক্ষা, সেটা ডাকাতের লাগার পারে না, বলছে ডাকাতরা চলে গিয়েছে। তারপরে উনি একটু বাস পেয়ে ওনার নিয়ে গেল, আবার আনলো সেটা বিরুদ্ধে ডাক্তার বাড়ি আনগে এই অবস্থায়। সেই সময় সেখান তিনি প্রমূল্য সেনা ছিল, বৈধ বাড়ি ছিল, কাজ তো তখন বরিশাল করতে। আর আনগে বাড়ি বেশ খেয়ে সেলাই ঠেলাই দিয়া শেষ পর্যন্ত দেখেন আমি বলে গেলাম, যদি ঈশ্বর যদি বাঁচায় তাই বাঁচবে, আর নাই কোনো আশা আমি দিতে পারবো না। এখন বিশ্ববন্ধু রাখছে, তার ইচ্ছা, মরে না, বাঁচতে অনেকদিন পর আস্তে আস্তে আরোগ্য করছে। তারপর ওনার ভাইরা বলছে না তোমাকে এখানে রাখবো না, তুমি চলো। তখন আমি সে বিশ্ববন্ধুর অলৌকিক সে ভবিষ্যৎ পথে দর্শন করছিলাম, আর না আমার বাসা আর কোনো কাজ আছে। ফিরির পর কোপ, দাঁড়ায় কোপ, হাতে কোপ, বাওরায় কোপ, এই ঘিরির পর 2টা কোপ দেয়। ঘিরির পর যেন কোপ দিয়েছিল বর্মায় ঠাকাইছে 2বার করে। ফটিক ফানে এই নির্গুণে প্রভু যাই সাতাই করো, আমি পড়েছি এই ঘোড়া ঘোড়া